শ্রীলঙ্কা যে দেশটাকে একসময় বলা হতো দক্ষিণ এশিয়ার সম্ভাবনার আলো, সেই দেশটা কিভাবে এমন এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে পড়ল। চলুন আজ এই পতনের পেছনের আসল কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। ২০২২ সালের কথা। শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়ায় ভাবা যায় ৭০%। এর মানে হলো খাবার, জ্বালানি, ওষুধ এসব জরুরি জিনিস কেনা সাধারণ মানুষের নাগালের প্রায় বাইরে চলে গিয়েছিল। একবার চিন্তা করুন অবস্থাটা। তো এই যে অসহনীয় অর্থনৈতিক চাপ, এর থেকেই কিন্তু শুরু হয় দেশজোড়া বিক্ষোভ। সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিল। তাদের একটাই দাবি, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। প্রশ্নটা তো এখানেই, তাই না? যে দেশকে একসময় উন্নয়নের একটা দারুণ উদাহরণ ভাবা হতো, সেই দেশটা কিভাবে এভাবে দেউলিয়া হয়ে গেল, কিভাবে এমন বিশৃঙ্খলার মধ্যে ডুবে গেল? চলুন একদম গোড়া থেকে শুরু করি। প্রথম কারণটা হলো একটা দুর্বল ভিত্তি, যা আসলে বহু বছর ধরে তৈরি হয়েছে। এই সংকট কিন্তু হুট করে একদিনে আসেনি। এর বীজ বোনা হয়েছিল কয়েক দশক আগেই। হয়েছে কি, বছরের পর বছর ধরে শ্রীলঙ্কার সরকার যা আয় করেছে তার চেয়ে অনেক বেশি খরচ করে গেছে। আর এই যে বিশাল ঘাটতি, সেটা মেটাতে তারা ক্রমাগত বিদেশি বাজার থেকে চড়া সুদে ঋণ নিয়েছে। এই ঋণের বেশিরভাগ টাকা আবার খরচ করা হয়েছে বিশাল সব প্রকল্পে, যেমন নতুন বন্দর বা বিমানবন্দর, যেগুলো থেকে আসলে তেমন কোনো আয়ই আসেনি। ফলে কি হলো, ঋণের বোঝা কেবল বাড়তেই থাকল। আচ্ছা, এই যে একটা নড়বড়ে অবস্থা তো ছিলই, তার উপর সরকার এমন কিছু আত্মঘাতী সিদ্ধান্ত নিল যা পরিস্থিতিকে বলতে পারেন আগুনে ঘি ঢালার মতো করে দিল। মারাত্মক কিছু ভুল। প্রথম যে বড় ভুলটা করা হলো সেটা ছিল ২০১৯ সালের একটা বিশাল কর ছাড়ের ঘোষণা। হুট করে ভ্যাটের হার ১৫% থেকে কমিয়ে ৮% করে দেওয়া হলো। আর এর ফল হল একেবারে সরাসরি প্রথম বছরেই সরকারের রাজস্ব আয় প্রায় ১/৩ কমে গেল। ভাবুন, দেশের আয় এক ঝটকায় এতটা কমে যাওয়া কতটা মারাত্মক। এরপর এলো দ্বিতীয় বিপর্যয়কারী সিদ্ধান্ত। কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে সারা দেশে রাসায়নিক সার নিষিদ্ধ করে দেওয়া হলো। আর এর পরিণতি দেখুন, ধানের ফলন সাথে সাথে ২০% কমে গেল। শুধু তাই না, শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য যে চা, সেই শিল্প একেবারে ভেঙে পড়ল। আসলে বিশেষজ্ঞরা যেমনটা বলেন, সমস্যাটা কিন্তু জৈব চাষের ধারণাই ছিল না। সমস্যাটা ছিল কোনোরকম পরিকল্পনা বা বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই হঠাৎ করে কৃষকদের ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াতে। এবার আসি তৃতীয় কারণে। দেশটা যখন ভেতর থেকে এমনিতেই দুর্বল, ঠিক তখনই বাইরে থেকে এলো একের পর এক বড় ধাক্কা, যা সংকটকে আরও গভীর করে তুলল। পরপর ৩টা বড় আঘাত। প্রথমে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর্যটন শিল্প শেষ হয়ে গেল। এরপর এলো কোভিড মহামারী, যার কারণে বিদেশ থেকে টাকা আসাও বন্ধ। আর সবশেষে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল আর খাবারের দাম হয়ে গেল আকাশছোঁয়া। এই সবগুলো আঘাতে দেশের ডলার আয় করার রাস্তাগুলো, মানে পর্যটন, রেমিটেন্স, রপ্তানি, সবকিছু প্রায় বন্ধ হয়ে গেল। আর এই ডলার ছাড়া তো তেল, খাবার, ওষুধ আমদানি করার কোনো উপায়ই ছিল না। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? দেখুন, শ্রীলঙ্কার এই পতনের পেছনে কিন্তু কোনো একটা নির্দিষ্ট কারণ নেই। ব্যাপারটা আসলে একটা পারফেক্ট স্টর্মের মতো। মানে একটা দুর্বল ভিত্তি, তার সাথে কিছু মারাত্মক ভুল নীতি, আর বাইরে থেকে আসা একের পর এক আঘাত, সবকিছু একসাথে মিলে এই বিপর্যয়টা ঘটিয়েছে। তবে এই সবকিছুর মূলে যদি একটা জিনিসকে চিহ্নিত করতে হয়, সেটা হলো সুশাসনের চরম ব্যর্থতা। একটা কেন্দ্রীভূত সরকার, যাদের কোনো জবাবদিহিতা ছিল না, তারা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে গেছে, আর তার ফল পুরো দেশটাকে ভুগতে হয়েছে। সহজ করে বললে, একটা ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে নিজের সরকারের ভুল সিদ্ধান্ত আরও দুর্বল করে দেয়, এরপর বাইরের দুনিয়ার কিছু বড় ধাক্কা এসে তাকে খাদের একেবারে শেষ কিনারায় ঠেলে দেয়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার এই সংকট কিন্তু শুধু একটা দেশের গল্প নয়, এটা আসলে পুরো বিশ্বের জন্যই একটা বড়সড় সতর্কবার্তা। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঋণ, ভুল নীতি আর বিশ্ব পরিস্থিতি, এই তিনের বিপজ্জনক মিশ্রণ কতটা ভয়ঙ্কর হতে পারে, আর একটা দেশের টিকে থাকার জন্য জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কতটা জরুরি।